কেমন আছো তোমরা? আমি আশা করছি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদেরকে পড়াবো গার্হস্থ্য বিজ্ঞান বইয়ের ৪র্থ অধ্যায়, গৃহ সম্পদের ব্যবস্থাপনা। গৃহ সম্পদের ব্যবস্থাপনা, সম্পদের ব্যবস্থাপনা। গৃহ ব্যবস্থাপনার মধ্যে অর্থকে অন্যতম হিসেবে বিবেচনা করা হয়েছে। কারণ কি, দেখো, গৃহ ব্যবস্থাপনা করতে গেলে পরে সবচেয়ে বেশি প্রয়োজন যতগুলো সম্পদ গৃহের মধ্যে আছে তার মধ্যে সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে অর্থ। এজন্যই অর্থ সম্পদকে গৃহ ব্যবস্থাপনায় অন্যতম হিসেবে বিবেচনা করা হয়েছে। কোনো একটা কিছু করতে গেলেই আমাদের কি দরকার? অর্থ দরকার। অর্থ ছাড়া কিন্তু কোনো কিছুই করা সম্ভব না। বিভিন্ন রকমের ঘরে কিন্তু প্রচুর পরিমাণে সম্পদ আছে, সেই সম্পদের মধ্যে মূল্যবান হচ্ছে অর্থ সম্পদ। এখন এই অর্থ সম্পদটা আমাদের কিন্তু সীমিত, কিন্তু আমাদের চাহিদা কি? চাহিদা অসীম। চাহিদা আমাদের অসীম, অর্থ সীমিত। সেক্ষেত্রে আমাদের চাহিদার সাথে যদি পাল্লা দিয়ে আমরা চলতে যাই, তাহলে কি আমরা অর্থটাকে বাড়াতে পারবো? এটা কিন্তু আমাদের চাহিদা বৃদ্ধি পেয়ে গেল, চাহিদা অনেক বেশি, সেই তুলনায় আমরা কিন্তু অর্থটাকে দিনকে দিন বাড়াতে পারবো না, এটা বাড়ানো যায় না। কিন্তু চাহিদাটাকে আমরা ইচ্ছে করলে এই দুটোর মধ্যে আমরা সমতা আনতে পারি, এবং এই সমতা আনাটা কিন্তু আসলেই একটা জরুরি ব্যাপার। যেহেতু আমাদের একমাত্র অর্থটা হচ্ছে একমাত্র মাধ্যম, যার মাধ্যমে আমাদের বিভিন্ন চাহিদা আমরা পূরণ করে থাকি, এবং অর্থ দিয়েই কিন্তু আমাদের সব চাহিদা পূরণ করতে হয়। এবং সেই কারণেই আমাদের কি করতে হয়? সুপরিকল্পিতভাবে এই অর্থ সম্পদকে পরিচালিত করতে হবে। এবং সে কারণে আমাদের আরেকটা করতে হবে কি? বাজেট। এখন সুপরিকল্পিত করার জন্য আমরা কিভাবে তাহলে সুপরিকল্পিত করব? এর জন্য আমাদের বাজেট করা দরকার। তাহলে আমাদের বাজেট একটা মূল্যবান বিষয়, যেটা আমাদের গৃহ সম্পদের ব্যবস্থাপনার জন্য দরকার। বিশেষ করে অর্থ সম্পদকে সুষ্ঠুভাবে, সুন্দরভাবে, পরিকল্পিতভাবে পরিচালনা করার জন্য বাজেট করা দরকার। তাহলে বাজেট কাকে বলে? এই যে কাগজে কলমে ভবিষ্যতের জন্য পরিকল্পিতভাবে হিসাব করাটাকেই বলা হয় বাজেট, যেটা আমাদের কোথায় করা হয়? কাগজে কলমে করা হয়। তাহলে এক কথা আমরা বলতে পারি কি, যে কাগজে কলমে ভবিষ্যতের পরিকল্পনাটাকেই বাজেট বলা হয়। এখন এই বাজেট যদি আমরা যতগুলো আমাদের খাত আছে, সেই খাতগুলোকে আমরা যদি সুন্দরভাবে লিখে তারপরে আমরা হিসাব করে করি, তাহলে দেখা যায় যে আমাদের বাজেট অনুযায়ী আমরা সবকিছুই করতে পারি। এখন এরপরে আসো আমাদের, এই গেল আমাদের বাজেট। আমরা বাজেট কাকে বলি? এরপরে আমাদের বাজেটের প্রয়োজনীয়তাটা কি, আমরা কেন বাজেট করব, এরপরে আরেকটা কি? বাজেটের প্রয়োজনীয়তা। বাজেটের প্রয়োজনীয়তা, আমরা কেন বাজেটটা করব? আমরা বাজেটটা করব এই কারণেই, তাহলে আমাদের আয় এবং ব্যয়ের একটা ধারণা পাওয়া যায়। তারপরে তোমার অপচয় রোধ করা যায়। যেমন এটা অপচয় রোধ করলে কি করা যাবে? সচ্ছলতাটা কিন্তু আনা যায় যদি আমি অপচয়টা রোধ করতে পারি। এটা একমাত্র সম্ভব যদি আমি বাজেট করি। তারপরে অতিরিক্ত চাহিদা, প্রতিটা পরিবারেই দেখা যায় যে চাহিদা দিন 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 বেড়েই যায়। তো বাজেট করলে পরে এই ব্যাপারটা কিছুটা হলেও কমে আসে। কিভাবে কমে আসে? যে অধিক গুরুত্বপূর্ণ যেটা
সেটাকে আমরা প্রথম দিকের হিসাবে রাখলাম, বাজেটের দিকে রাখলাম। যখন আমরা লিখতে থাকবো, বাজেটটা পরিকল্পনা করব, যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটাকে আমরা আগে লিখব, যেটা আমাদের একটু কম গুরুত্বপূর্ণ সেটা আমরা শেষের দিকে থাকবে। তার কারণ এটা আমরা কেন এটা করব, মনে করো আমি বাজারে গেলাম, হ্যাঁ, বাজারে গেলে আমার বাজেট করা নাই, আমি হিসাব করে লিখে আমি যাই নাই, তখন দেখা যাবে একটা জিনিস ভালো লেগে গেল, বাস আমি নিয়ে নিলাম। তাহলে কি হলো, আমার যেটা আমার অতি দরকার সেটা হয়তো আমার বাদ পড়ে যেতে পারে, এবং অদরকারি যেটা আমার আপাতত না হলেও নয় সেটাকে আমি নিয়ে চলে আসলাম। তার কাজে আমার অগ্রাধিকার ভিত্তিতে যদি আমি এই বাজেটটা করি, তাহলে দেখা যাবে যে আমার গুরুত্বপূর্ণ জিনিসগুলো কোনো ক্রমে আর বাদ যাচ্ছে না। এরপরে মিতব্যয়ী হতেও সাহায্য করে। ওই একই ঘটনা, যেটা আমার দরকার না, ভালো লেগে গেল, বাস নিয়ে আসলাম, সেটা লিখিত থাকলে পরে আমার সেটা হওয়ার সম্ভাবনা খুবই কম। সুতরাং মিতব্যয়ী হওয়ার একটা সুযোগ থাকে বাজেট করলে আর কি। তারপরে তোমার বাজেট করলে সময় এবং শক্তি দুটোই কিন্তু বেঁচে যায়। কিভাবে বাঁচে, তোমার বাজেট করা নাই, তুমি লিখে যাও নাই, তুমি বাজারে গেলে, বাজারে গিয়ে তোমার যেটা দরকার না সেটা তুমি নিয়ে আসলে, হ্যাঁ, কিন্তু একটা দরকারি, অতীব দরকারি, যেটা তোমার তখনই দরকার, সেটা মানলো ভুলে গেলে, তুমি আনতে পারলে না, বাসায় ফিরে আসলে, তখন আবার কি সেটাকে তোমার তো লাগবেই, তখন কি করলে সেটাকে আবার তুমি চলে গেলে, গিয়ে আবার সেটাকে আনতে আবার গেলে। তার কাজে কি হলো, তোমার কিন্তু আবার যাওয়ার কারণে সময় নষ্ট হলো এবং শক্তিও খরচ হলো। কাজে আমাদের এই বিভিন্ন কারণের জন্যই আমাদের বাজেট করার প্রয়োজনীয়তা। এখন বাজেট করার কতগুলো খাত রয়েছে, যে আমরা কোন কোন দিক বিবেচনা করে আমাদের বাজেট করতে হবে। তারপর এরপরে আসা আরেকটা কি দেখতে হবে, আমাদের বাজেটের খাত। বাজেটের খাত, প্রত্যেকটা পরিবারের মৌলিক চাহিদা আছে। প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা সদস্যের মৌলিক চাহিদাগুলো কি কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা এবং সঞ্চয়। এখন এই প্রত্যেকটা খাতে আমাদের হিসাব করে কোন খাতে কতটা টাকা ব্যয় হয়, এটা আমরা যদি জেনে তারপরে হিসাব করে যদি একটা লিখিতভাবে রাখা হয়, তাহলে দেখা যায় যে আমাদের সেই মৌলিক চাহিদা অনুযায়ী আমাদের সুন্দরভাবে আমাদের অর্থটা ব্যয় হচ্ছে। এই বাজেট করার, এরপরে আসো বাজেট করার, তাহলে আমাদের মৌলিক চাহিদাগুলো কিন্তু ফুলফিল হচ্ছে বাজেট করার কারণে। এরপরে আমাদের আসো বাজেট করার নিয়ম। বাজেট করার সাধারণত এই বাজেটটা করতে হয় মাসিকভাবে। এক মাসের সমস্ত খরচ, কতটা আমার আয় এবং কতটা আমার ব্যয় হতে পারে, এটা লিখিতভাবে হিসাব করাটা দরকার। এটা মাসিকভাবে করা দরকার, এবং এটা করার সময় সবার প্রেজেন্সে করা দরকার। তাহলে হয় কি, সবার এই প্রয়োজনটা, কার কি প্রয়োজন সেটা কিন্তু জানা যায়। এটা কিরকম, মানে একেবারে ছোট বাচ্চাদের তো নেওয়ার প্রয়োজন হয় না, কিন্তু ওদের কিন্তু একটা মতামত থাকে। এখন পরিবারের এই বাজেটটা করার নিয়ম হচ্ছে যে পরিবারে যতগুলো সদস্য থাকে প্রত্যেকেরই কিন্তু প্রয়োজন আছে, এবং প্রত্যেকেরই ইন্ডিভিজুয়ালি চাহিদা থাকে। সেই চাহিদা মোতাবেক তুমি যদি বাজেট না করো, তাহলে কিন্তু যাদের চাহিদা অনুযায়ী তুমি বাজেটটা করলে তাদেরটা ঠিকঠাক আছে, কিন্তু যাদের চাহিদাটা তুমি খেয়াল করলে না, বা যাদেরকে তুমি প্রায়োরিটি দিলে না, বা যাদের খোঁজ খবর তুমি না নিয়েই বাজেটটা করে ফেললে, তারা কিন্তু তোমার এই বাজেটের মধ্য থেকে সুষ্ঠু বাজেট কিন্তু তখন বলা যাবে না, কারণ তারা কিন্তু বাদ পড়ে যাচ্ছে। সুতরাং বাজেট করার সময় অবশ্যই অবশ্যই সদস্যদের প্রয়োজনটাকে দেখতে হবে। ছোট বাচ্চা আছে কিনা, বৃদ্ধ বয়স্ক আছে কিনা, স্কুলগামী সন্তান আছে কিনা, তারপরে কিশোর কিশোরী আছে কিনা। কারণ কি, এক এক বয়সের খাদ্যের চাহিদা এক এক রকম, সেই অনুযায়ী তাহলে আমার বাজেটটা করতে হবে। এবং এই কারণেই বলা হয়েছে যে বাজেট করার সময় সবার থাকা প্রয়োজন, বা সবার জানা দরকার
তাহলে কার কি প্রয়োজন সে বাজেট করার সময় কিন্তু বলে ফেলতে পারবে। এই একটা দিক। এরপরে বাজার দর অবশ্যই জানতে হবে, কারণ তুমি যদি বাজার দর না জানো তাহলে তোমার বাজেট কখনোই সুন্দর হবে না, কারণ তোমার বাজার দরের সাথে তোমার বাজেটের কোনো মিল হবে না, মিল থাকতে পারে না। সেই কারণে বাজেট করার সময় তার আগেই তোমাকে বাজার দর জানতে হবে। এরপরে আয়ের সাথে, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ব্যাপার, আয়ের সাথে সমতা রেখে বাজেটটা করতে হবে। এক্ষেত্রে এটা করাটা অনেক টাফ। বর্তমান বাজারের বর্তমান বলো বা সবসময়ের জন্যই বাজারের সাথে সমতা রেখে ব্যয় করা আসলেই কঠিন। সেক্ষেত্রে সমতা রাখা যায় দুইভাবেই। আয় যদি বাড়ানো যায় তাইলে ব্যয়ের সাথে আয়ের সমতা করা যায়, আবার যদি ইচ্ছে করলে ব্যয়টাকে একটু সীমিত করলে আয় কিন্তু বাড়ানো যায়। কিভাবে আয় বাড়ানো যায়? ব্যয়টা কমে গেল, ব্যয়ের অনেকগুলো খাত থেকে তুমি দুই একটা কার্টেল করে বাদিয়ে দিলাম, ওই টাকাটা কিন্তু তোমার আর খরচ হচ্ছে না, সেটা কোথায় যাচ্ছে? আয়ের ক্ষেত্রে যাচ্ছে। কাজে ব্যয় কমিয়েও কিন্তু আমরা আয় বাড়াতে পারি, আবার আয় বাড়িয়েও আমরা ব্যয়টাকে সমতা রাখতে পারি। ব্যয় যেরকমই হচ্ছে সবার চাহিদা অনুযায়ী সেভাবে করা যায় যদি আয় বাড়ানো যায়। কিন্তু এটা যদি সম্ভব না হয় তখন কি করতে হবে? সমতা তো ডেফিনেটলি করতেই হবে। তখন কি করা যায়? তখন ব্যয়টাকে কমিয়ে আয়ের খাতে নিয়ে আসা, এভাবে করেও ব্যয় কমিয়ে আয় বৃদ্ধি করা যায়। তবে একটা জিনিস এটা জানা যায় বা এটা বোঝা যায় যে মধ্যবিত্ত পরিবারে খাদ্য খাতে 40 থেকে 60 ভাগ খরচ হয়, কিন্তু নিম্নবিত্তে খাদ্য খাতে 80 ভাগ খরচ হয়ে যায়। অন্যান্য খাতের তুলনায় তাদের খাদ্য খাতেই ব্যয় বেশি হয়, কিন্তু মধ্যবর্তী পরিবারে খাদ্য খাতের ব্যয়টা অন্যান্য খাতের তুলনায় একটুখানি কম। তাহলে আমাদের সর্বোপরি যখন আমরা এই বাজেট তৈরি করব তখন আমাদেরকে দেখতে হবে কি পরিবারের প্রত্যেকটা সদস্যের প্রয়োজন, তারপরে জরুরি অবস্থা, যার যেটা বেশি জরুরি সেটাকে প্রাধান্য দিতে হবে, এবং দীর্ঘমেয়াদী যদি কোনো লক্ষ্যের দিকে সেটা খেয়াল রাখতে হবে, দীর্ঘমেয়াদী কোনটা সেটার দিকে খেয়াল রেখে আমাদের বাজেট করতে হবে। তাহলে দেখা যাবে যে আমাদের আয়ের সাথে সঙ্গতি রেখে আমরা ব্যয়টা করতে পারবো। এই গেল আমাদের গৃহ সম্পদের একটা অর্থ সম্পদ, যেটা আমাদের প্রথম। এরপরে আসো সময়। সময় আমাদের 24 ঘন্টা, এটা আরেকটা আমাদের গৃহ সম্পদ। সময় 24 ঘন্টাকে কিন্তু আমরা কোনো ক্রমেই বাড়াতে পারবো না, কিন্তু আমরা 24 ঘন্টাকে যদি আমরা ভাগ করে নিই, আমি এটাকে একটু মুছে দিচ্ছি, সেই ক্ষেত্রে দেখা যাবে কি 24 ঘন্টাকে আমরা বাড়াতে পারবো না, কিন্তু আমরা যদি 24 ঘন্টাকে আমরা হিসেব করে সময় আমাদের, এরপর হচ্ছে আমাদের সময় সম্পদ। এখানে আমাদের কি 24 ঘন্টা, 24 ঘন্টাকে আমরা কিভাবে ভাগ করে নিতে পারি? ভোর 6টা, 6টা থেকে আমার ঘুম থেকে ওঠা, তারপরে হাত মুখ ধোয়া, ঘুম থেকে ওঠা, তারপরে এইভাবে 6টা থেকে 6:30 হাত মুখ ধোয়া, হাত মুখ এইভাবে করে রাত 12টা ঘুমাতে যাওয়া, আবার ভোর ভোর 6টা ঘুম থেকে ওঠা। এই যে আমাদের হিসাবটা, ভোর 6টা আমি ঘুম থেকে ওঠা, এখান তো আমার লেখা হয়ে গেল, দরকার নেই।
রাত 12টায় ঘুমাতে যাওয়া, ভোর 6টায় ঘুম থেকে ওঠা। তাহলে কি হলো, আমাদের হিসাবটা কিন্তু 6টা থেকে, রাত 12টা থেকে 6টা, সেটা আমাদের ঘুমানোর টাইম। এখন এখানে যদি আমাদের এইভাবে করে আমরা যদি হিসাব করে নিই, 6টা থেকে ঘুম থেকে ওঠা, 6:30টার সময় হাত মুখ ধোয়া, এভাবে করে 7:30টা থেকে 12:30 পর্যন্ত স্কুলে থাকা, বিভিন্ন খাতে 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 সময়টা ভাগ করে নিলাম। তাহলে দেখা যাবে কি আমাদের 24 ঘন্টার মধ্যে সব কাজ কিন্তু হয়ে যাচ্ছে। এটার ভিতরে তোমার 3টার দিকে তোমার কোচিংয়ে যাওয়া, 3টা থেকে 4টা তুমি এভাবে তুমি ভাগ করে নিলা যে তুমি কতটুকু সময় বিশ্রাম করবা, কখন তুমি টিভি দেখবা। তুমি এভাবে সময়ের সাথে কিন্তু অনেক দুটো একটা কাজ অ্যাড করে নেওয়া যায়। যেমন তুমি টিভি দেখতে চাইলা, তুমি 8টার সময় টিভি খবর দেখা প্লাস খাওয়া, অথবা 10টার সময় তোমার খাওয়া প্লাস একটা সিরিয়াল দেখা বা তোমার একটা মুভি দেখা, যেটা হোক। এভাবে করে কিন্তু আমরা সময়টাকে সৎ ব্যবহার করতে পারি এবং তোমার সমস্ত কাজ তুমি যদি এইভাবে তালিকা করে নাও, সময় তালিকা, তাহলে দেখা যাবে যে তোমার সমস্ত কাজ তোমার সময়ের মধ্যেই হয়ে যাচ্ছে এবং তোমার সব কাজ সুষ্ঠুভাবে হয়ে যাচ্ছে। এটাকে তুমি বাড়াতে পারবে না, কিন্তু তোমার কাজগুলো হয়ে যাওয়াটাই হচ্ছে তোমার মুখ্য উদ্দেশ্য। এভাবে আমরা সময় তালিকা করে গৃহ সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা করতে পারি। এরপরে আমাদের শক্তি, এই গেল আমাদের অর্থ আর সময়। এরপরে আমাদের আর একটা সম্পদ, মূল্যবান সম্পদ, সেটা হচ্ছে কি আমাদের শক্তি সম্পদ। শক্তিটাকে কি কিন্তু কখনোই অবজ্ঞা করা চলে না, কারণ শক্তি কিন্তু একসময় শেষ হয়ে যায়। এখন তাই বলে কি তুমি পরবর্তী কাজগুলোকে কি আর করবা না? করতে হবে। এখন সেই জন্য কি করতে হবে, আমাদের কিভাবে কাজগুলো করলে শক্তিটার খরচ আমাদের কম হবে সেদিকে আমাদের দেখতে হবে। কিরকম, একটা গৃহের কথাই ধরি, মনে করো তোমাকে ঘরের ঝুলটা পরিষ্কার করতে হবে। এখন তুমি প্রত্যেকটা জায়গায় উঠে, চেয়ার একটা নিয়ে উঠে 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 তুমি যদি ঝুলটা পরিষ্কার করো, তোমার কিন্তু পরিশ্রম বেশি হবে। সেক্ষেত্রে তুমি যদি একটা ঝাড়ুর সাথে একটা লাঠি বেঁধে নাও, তাহলে কিন্তু হেঁটে 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 কিন্তু সমস্ত ঘরের ঝুলটা তুমি পরিষ্কার করতে পারো, তোমার ওই রকম পরিশ্রম কিন্তু হচ্ছে না। ঠিক সেরকম একটা ভারী কাজের পরে তুমি যদি একটা হালকা কাজ করো, তাহলে কিন্তু তোমার পরিশ্রমটা কম হবে। অথবা দুইটা ভারী কাজের মাঝে তুমি যদি 5 মিনিট রেস্ট নিয়ে নাও, তাহলেও কিন্তু তোমার শক্তি আবার পরবর্তী কাজের সময়, প্রথম কাজের সময় যে শক্তিটা তোমার ব্যয় হয়ে গেল, সেকেন্ড কাজের সময় কিন্তু তুমি আবার নতুন করে শক্তিটা ফিরে পেলে। তাই কাজে এই সব দিকগুলো বিবেচনা করে আমরা যদি কাজ করি, তাহলে আমাদের শক্তিটাকে আমরা ইচ্ছে করলেই বাড়াতে না পারলেও কাজ কিন্তু সহজ করে নিতে পারি, বা কাজ সহজকরণ হয়ে যায়। রান্নাঘরের কাজগুলো করার সময় যে কাজগুলো করতে তোমার যতটা সময় লাগবে, সেখানে রান্নার বিষয়ে তুমি যদি একটা প্রেসার কুকার ব্যবহার করো, তুমি কিন্তু অর্ধেক সময়ে অনেক কম পরিশ্রমে তুমি সে কাজটা সমাধান করে আসতে পারো। এখন এইসব ক্ষেত্রে কিন্তু বাজেট করার সময়, যখন তুমি বাজেট করবা, তখন তোমাকে কি করতে হবে, তোমাকে দেখতে হবে যে আমার প্রয়োজন কোনটা। একটা দরকারি জিনিস কেনার চাইতে একটা অদরকারি জিনিসটা বাদ দেওয়াটা এমন কোনো কিন্তু ব্যাপার না। এক্ষেত্রে আমাদের মনে করো তোমার একটা রেফ্রিজারেটর বেশি দরকার, আবার একটা শাড়িও কেনার শখ, সেখানে তোমাকে বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করে তোমাকে দেখতে হবে তোমার কাছে কোনটা গুরুত্বপূর্ণ। আগে যে বললাম যে গুরুত্ব দিকে আমাদের খেয়াল রাখে অর্থ পরিকল্পনা, অর্থটা যখন আমরা বাজেট করব, অর্থ বাজেট যখন করব, তখন আমাদের ওই বিষয়গুলোকে আমাদের দেখতে হবে যে কোনটাকে আমরা গুরুত্ব দেব। আমার রেফ্রিজারেটরটা বেশি প্রয়োজন নাকি আমার একটা শাড়ি কেনা বেশি প্রয়োজন। আবার মনে করো একটা আমার ওয়াশিং মেশিন দরকার নাকি আমার একটা গয়না বেশি দরকার। এই সব জিনিসগুলোকে গুরুত্ব দিয়ে আমাদের বাজেট করার সময় বাজেটটা করতে হবে, বাজেট পরিকল্পনা করতে হবে। তাহলে দেখা যাবে যে আমাদের কাজগুলো সুষ্ঠুভাবে, সহজভাবে হয়ে যাবে, আবার আমাদের গৃহ ব্যবস্থাপনাটাও সুন্দরভাবে সম্পন্ন হবে। তো এই ছিল আমাদের পাঠ, যে গৃহ ব্যবস্থাপনায় আমাদের সম্পদের ব্যবহার। তো গৃহ ব্যবস্থাপনায় আমাদের মূল সম্পদ হচ্ছে অর্থ, তারপরে সময়, তারপরে শক্তি। তো আমাদের অর্থ
প্রথমেই আমাদেরকে বলে নিলাম যে অর্থ হচ্ছে আমাদের সবচেয়ে বড় সম্পদ, যেটা ছাড়া অন্যান্য কোনো সম্পদই আমাদের কাছে মূল্যবান হয়ে উঠতে পারে না। অর্থ ছাড়া অন্যান্য সম্পদই আমাদের কাছে মূল্যহীন হয়ে পড়ে। তো আমরা যদি একটু খেয়াল করে এই সম্পদগুলোর দিকে বিবেচনা করে পরিকল্পনা করে যদি আমরা ব্যবস্থাপনাটা করি, তখন দেখা যাবে যে আমাদের গৃহ সম্পদের ব্যবস্থাপনাটাও সুন্দর হবে, সুষ্ঠু হবে। তো আমার আজকের এই পাঠদান এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, আমার জন্য দোয়া করো। ধন্যবাদ সবাইকে।